তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে অষ্টম অধ্যায়ের ভগ্নাংশের অর্থাৎ সাধারণ ভগ্নাংশের অধ্যায়ে 84 থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। কারণ ইতিপূর্বে তোমাদেরকে এই ভগ্নাংশের যে মৌলিক আলোচনা সেগুলি আমি করেছিলাম, এবং সেখানে মৌলিক আলোচনার মধ্যে আমি যা যা তোমাদেরকে শিখিয়েছিলাম সেগুলোর মেইনলি সংজ্ঞাগুলো, অর্থাৎ ভগ্নাংশ কি, ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, একটি হলো সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। আর সেই সাধারণ ভগ্নাংশগুলো আবার তিন প্রকার, একটি হলো কি তোমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই প্রতিটি প্রকারের অর্থাৎ এই তিন প্রকারেরই আমি সংজ্ঞা উদাহরণ সহ বিভিন্নভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং একই সাথে আমরা আরও বুঝিয়েছি এই ভগ্নাংশগুলোর হর কাকে বলে, লব কাকে বলে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলা হয়, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলা হয়, সেগুলি তোমাদেরকে বোঝানো হয়েছে। একই সাথে আরও কিছু তথ্য তোমাদেরকে বোঝানো হয়েছে, সেটি হলো সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশটা কী এবং সেই সম্পর্কে বেশ কিছু উদাহরণও তোমাদেরকে দেখানো হয়েছে। এটি আমাদের গত লেকচারে অর্থাৎ 61 নাম্বার লেকচারে তোমাদেরকে এইগুলো পড়ানো হয়েছে। আর আজকের লেকচারে আমি এই যা যা শেখানো হয়েছে সেগুলির প্রায়োগিক দিক, অর্থাৎ আমাদের ওইগুলিকে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি সেগুলি আমি দেখাবো বইয়ের বিভিন্ন পৃষ্ঠা অনুযায়ী। যেমন দেখো, বইয়ের 84 পৃষ্ঠা থেকে আমি আজকে পড়াবো, যেমন তোমাদেরকে এখানে লিখিয়ে রাখছি বইয়ের 84 থেকে 88 পৃষ্ঠা। সেক্ষেত্রে 84 পৃষ্ঠায় তোমাদের একদম শুরুতেই উপরে আমি বইতেই দেখিয়ে দিই, এটা আর আমি করবো না, বইতেই তোমাদের এই কাজটা আমি করে দিই, কিন্তু তোমরা কিন্তু খাতায় এগুলি করবে। যেমন একদম উপরে আমি খুব দ্রুত, যেহেতু এখানে 84, 85, 86, 87, 88 অর্থাৎ 5টি পৃষ্ঠায় তোমাদের যা যা আছে সবগুলি বোঝানোর চেষ্টা করবো। এই জন্য তোমরা অবশ্যই একটু দ্রুত আমি তোমাদের দেখবে এবং আমি তোমাদেরকে বোঝাবো। যেমন এখানে বলছে লবকে ত্রিভুজ দিয়ে এবং হরকে কি একটি বৃত্ত দিয়ে আবদ্ধ করার জন্য বলছে। তাহলে এখানে কয়েকটি ভগ্নাংশ, 4টি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা তো জানি উপরে ভগ্নাংশের মাঝখানে যে একটা দাগ থাকে, সেই দাগের উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর, যেটা আমি গতদিন তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম। সেই শেখানোর আলোকেই আমি কিন্তু এখানে বইয়ের মধ্যেই দাগ দিতে পারি। তোমরা খাতায় করবে কি, এই অঙ্কটা উঠাবে, 1 নম্বর উঠিয়ে উপরে 4 নিচে 5 লিখবে, লিখে এরকম করে তুমি একটি ত্রিভুজ এঁকে দেবে উপরেরটায়, আর নিচেরটা কি বৃত্ত দিয়ে দেবে। তাহলে নিচের সবগুলোতেই হবে কি বৃত্ত। তার মানে আমাদেরকে বৃত্ত দিতে বলছে কাকে, হরকে। তাহলে নিচেরটা হলো আমাদের হর, আর উপরেরটা কি লব, তাই না? লবকে আমরা এখানে কি করব, একটি ত্রিভুজ দিয়ে আবদ্ধ করতে বলছে। এগুলি কোনো অঙ্ক না, কারণ এগুলি তোমাদেরকে চেনার জন্য, যে লব কোনটি এবং হর কোনটি সেটি চেনার জন্য। কিন্তু এগুলি বইতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে খাতায় করতে পারো। শুধু বোঝানোর জন্য আমি এগুলি বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তী আরেকটি অংশ আছে, দেখো, একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5। তাহলে হর আমরা মাঝখানে দাগ দিব, হর মানে কি নিচের অংশ, হর কত 9 আর লব হলো 5। তাহলে এটি হয়ে গেল আমাদের ভগ্নাংশটি। এরপর 7 নম্বর অঙ্কটি আমাদের বলেছে নিচের সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। দেখো, এই একটি সংখ্যা রেখা দেওয়া আছে এখানে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, 0, শূন্যের পর এখানে লাস্টে আছে 1 মিটার, আর মাঝখানে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে 0 থেকে এই পর্যন্ত 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, মোট 5টি ভাগে ভাগ করছে 1 মিটারকে। তার মধ্যে এইখানে যে আমাদের একটা ঘর দেওয়া আছে শূন্যস্থান, এই ঘরের মধ্যে কত হবে, এখানে কয়টি ভাগ আছে আমাদের, 1টি 2টি 3টি 4টি 5টি। সেই 5 ভাগের 1 ভাগ এই পর্যন্ত না, তাহলে আমাদের 5 ভাগের, আমি নিচে লিখব 5 আর উপরে হবে 1, 5 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? ঠিক এর পরেরটা আমাদের কি, দেখো, এই টোটাল তো ভাগ করছি আমরা 5টি, তাহলে সবগুলোতে আমাদের নিচে কিন্তু 5 আর উপরে এখানে কয়টি, 2টি, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে? এর পরবর্তী অংশে আমাদের দেখো দেওয়া আছে কি, এটা নিচে তো আমাদের 5 ভাগই, অর্থাৎ নিচে 5 আর উপরে এখানে কয় ভাগ হলো, 1 2 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। আর এখানে কয় ভাগ আছে আমাদের, এখানে আছে হলো আমাদের 5 ভাগের 4 ভাগ। তার মানে এই নিচে হলো 5 আর উপরে হলো 4, তাহলে 5 ভাগের 4 ভাগ। তাহলে আমাদের খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেল, আমাদের 1 নাম্বার প্রশ্নটা হয়ে গেল। এরপর 2 নম্বরে আমাদের বলছে উপরের সংখ্যা রেখায় 5-এর 1 মিটার এর 5 টুকরা কোথায়।
মানে 5 ভাগের 1 ভাগ, এই যে টুকরা করা, তার মানে এই যে 5 ভাগের 1 ভাগ একটা টুকরা করা, এইরকম টুকরা 5টি যদি নেই তাহলে কোথায় আসবে? দেখো 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা। তাহলে আমাদের এই 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমাদের কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? এটা 5-এর 1 মিটার এর 5 টুকরা কোথায়? এখানে আসবে। অর্থাৎ এটা আসবে কত? কি 5-এর 1 এর 5 টুকরা, এই 5-এ 5-এ কাটা গিয়ে তার মানে 1 মিটার হবে। তার মানে এই 1 মিটারটাই হবে 5 ভাগের 5 ভাগ। মানে আমরা করছি 5টি ভাগ, তার মধ্যে 5টি ভাগই নিয়ে নিলাম। আমরা করলাম 5টি ভাগ, আর 5টি ভাগই আমি নিয়ে নিলাম, তার মানে কি সবগুলোই নিয়ে নিলাম, অর্থাৎ পুরো 1 মিটারকেই নিয়ে নেওয়া হলো। এই কথাটাকে বলা হয়েছে উপরের সংখ্যারেখা 5-এর 1 মিটার এর 5 টুকরা কোথায়? একবারে 1 মিটারে এখানে এসে দাঁড়াবে। এই তো হয়ে গেল। এবার কোনটি লম্বা, 5-এর 3 মিটার নাকি 5-এর 2 মিটার? এটা স্পষ্টতই তোমরা বুঝতে পারছো। আমরা 5টি ভাগ করছি, আমরা 5টি ভাগ করলাম, সেই 5টি ভাগের মধ্যে আমি একজনকে দিলাম 3টি, অর্থাৎ 3 ভাগ দিয়ে দিলাম, আর একজনকে দিলাম 2 ভাগ। তাহলে কাকে বেশি দেওয়া হলো? 5 ভাগের 3 ভাগ যাকে তাকে বেশি দেওয়া হলো না, আর 2 ভাগ যাকে তাকে কম দেওয়া হয়েছে। তাহলে 2 ভাগ যেহেতু কম, তাহলে কি তার দৈর্ঘ্যটাও কম হবে। আর এটা যেহেতু মিটারে আছে, সেই মিটারকে আমরা 5-এর 1 মিটার, 2 মিটার, 3 মিটার, তাহলে 5-এর 3 মিটার হবে এতখানিক, আর 5-এর 2 মিটার হবে এইটুকু। তাহলে আমাদের এই অংশটুকু কম, আমার এই অংশের তুলনায় এই অংশটুকু অবশ্যই কম। এই কথাই বলা হয়েছে। নিচে কোনটি লম্বা, 5-এর 3 মিটার নাকি 5-এর 2 মিটার? এখন একটি কথা থেকে যায়, আমার কিন্তু অঙ্ক হয়ে গেল এখানে, আমি জাস্ট এগুলি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলি অঙ্ক না, এগুলি পরীক্ষাতে এরকম তেমন কোনো অঙ্ক আসবে না, বা আসতেও পারে, আসলে তোমরা তো লিখে দিতে পারবে আশা করি। এখন আমাদের মেইন বিষয়টা হলো, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে আমরা অবগত হলাম। সেটি হলো ভগ্নাংশের মধ্যে তুলনাকরণ, অর্থাৎ যখন 5-এর 3 এবং 5-এর 2 এই দুটোর মধ্যে কোনটি বড়। তাহলে ছোট বড় সম্পর্কে, যেমন আমরা সংখ্যার মধ্যে 1 বড় না 2 বড় আমরা জানি, স্পষ্টতই বলে দিতে পারি 2 বড়। 90 বড় না 80 বড় আমরা সরাসরি বলে দিতে পারি 90 বড়। তাহলে এই যে ছোট বড় আমরা সংখ্যার মধ্যে যেমন বলতে পারি, ঠিক একই রকম আমরা ভগ্নাংশের মধ্যেও আমরা কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় সেটি এখন আমরা বলা শিখব। এখন সেটিকে কিভাবে বলবো, সেই ছোট এবং বড়। আমি কিন্তু তোমাদেরকে গতদিন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি বুঝিয়েছি, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কি সেটিও বুঝিয়েছি। এই সমহর বিশিষ্ট এবং সমলব বিশিষ্ট ভগ্নাংশের প্রেক্ষিতেই আমি এখন এই বিষয়গুলোকে তোমাদেরকে বোঝাবো। ভগ্নাংশের ছোট এবং বড় কিভাবে আমরা তুলনা করতে পারি সেই বিষয়টি, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি ভগ্নাংশের একটি বিষয়, আমরা লিখি ভগ্নাংশের ছোট বড় তুলনা। কোনটি ছোট এবং কোনটি বড় এই জিনিসগুলোকে আমরা কিভাবে তুলনা করতে পারি, সেই তুলনাটাকে আমরা এখন শিখবো আগে, ঠিক আছে? তাহলে দেখো, ভগ্নাংশের ছোট বড় তুলনার মধ্যে আমরা যদি দুইটি, এখানে একটি অপশন নেই, সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে 1 নম্বরে লিখি সমহর বিশিষ্ট একাধিক ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, ওই ভগ্নাংশটি বড়, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি লব ইজ গ্রেটার দেন হর হলে কি, যে ভগ্নাংশের লবটা বড় ওই ভগ্নাংশটি বড় হবে, ঠিক আছে? এটার সংশ্লিষ্ট যে ভগ্নাংশটা হবে ওই ভগ্নাংশটা হবে বড়। এখানে হলে টোলে আর দরকার নাই, আমি এখানেই লিখে দিতে পারি বড় ছোট, এই কথাটাকে আমরা এরকম প্রতীকের আকারে লিখতে পারি। একটা উদাহরণ দিয়ে দিলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন উপরে আছে আমাদের 5-এর 1 আর এখানে হলো 5-এর 3, তাহলে প্রত্যেকটারই কিন্তু হর সমান, এটাকে বলা হয়েছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
আর এই ভগ্নাংশ দুটির মধ্যে দেখো কোনটি বড়? এখানে আমাদের 1 বড় না 3 বড়? অবশ্যই আমরা জানি এখানে 3 বড়। তাহলে এই ভগ্নাংশ দুইটির মধ্যে 1-এর তুলনায় কোনটি বড়? 3 বড়, তাই না? 1 ছোট, 3 বড়। সুতরাং দেখো 1 সংশ্লিষ্ট ভগ্নাংশ কত? 5-এর 1। এটার চেয়ে আমাদের এই লেস দ্যান প্রতীকী থাকবে। 1 সংশ্লিষ্ট ভগ্নাংশের তুলনায় 3 সংশ্লিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ 3 লব বিশিষ্ট যে ভগ্নাংশ, এইটি হবে বড়, এটি হবে ছোট। অর্থাৎ এটিকে কী বলা হয়? ছোট, এটি হবে বড়। একইভাবে অসংখ্য ভগ্নাংশের মধ্যে আমরা বলতে পারি, যেমন উপরে থাকে যদি আমাদের 8, নিচে 9, আর একটা থাকলো 7, নিচে 9, দুইটারই কি হর দুইটি সমান। তাহলে এখানে কি হবে? এখানে কোনটি বড়? 8 বড়, তাই না? 8 ইজ গ্রেটার দ্যান 7 হওয়ায় কী হবে? 8/9 ইজ গ্রেটার দ্যান 7/9। তার মানে এটা হবে কি বড়, এটা হলো ছোট। অর্থাৎ ছোট বড় এগুলো কিন্তু তোমাদের আগেই আমি শিখিয়ে আসছিলাম একদম প্রথম অধ্যায়গুলোতে। সেখানে দেখা গেছে ছোট বড় আমরা শিখিয়েছিলাম যে এই প্রতীকটার অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে সেটাকে বড় বলা হয়, অ্যাঙ্গেলের বাইরে যেটা সেটাকে বলা হয় ছোট। যেমন এখানে দেখো অ্যাঙ্গেলের বাহিরে আছে এটা, এটা ছোট, অ্যাঙ্গেলের ভিতরে ওটা বড়। ঠিক আছে? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, আর যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি হবে ছোট। এটার বিপরীত ক্রমে বিপরীত অবস্থা পরিলক্ষিত হবে। ঠিক একইভাবে দেখো 2 নম্বরে আমি আরেকটি দেখাই, এটার বিপরীত। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে দেখলাম। এবার আসবো সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে। সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশে এটার উল্টাটা হবে, লব বড় যে ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব বড়, এখানে হর ছোট কথাটা লেখা আমার ঠিক নাই, যেখানে লব বড়, ঠিক আছে, আর হর ছোট এটাও আমার লেখা ঠিক হয় নাই, ঠিক আছে। এখানে লব বড়, এক কথায় বলবো ওই ভগ্নাংশটি বড়। তাই সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি কি হবে? ওই ভগ্নাংশটি ছোট। ওখানে ছিল যে ভগ্নাংশের লব বড় সেটি ছিল ওই ভগ্নাংশটি বড়, আর এখানে যে ভগ্নাংশের লব কি হবে? এখানে তো বলা হয়েছে লব সমলব বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে তো লব বড় না, এখানে আমি এখানেও একটু ভুল করলাম, হর। যে ভগ্নাংশের হর বড় ওই ভগ্নাংশটি হবে ছোট। যেমন দেখো আমি সমলব বিশিষ্ট দুইটি ভগ্নাংশ নিই, মনে করলাম উপরে 2 নিচে আছে 3, আরেকটা আছে উপরে 2 নিচে আছে মনে করলাম 5। তাহলে এখানে দুইটারই কিন্তু লব দুইটি সমান, তাই না? তাহলে এখন হর দিয়ে আমরা তুলনা করব। ঠিক আছে, আগেরটা আমাদের হর দুইটি সমান ছিল যার জন্য লব দিয়ে তুলনা করছি, আর এখন আমাদের লব দুইটি সমান যার জন্য হর দিয়ে তুলনা করব। তাহলে এখানে আমাদের হর কোনটা বড়? তাহলে এখানে দেখো আমাদের 3টা কি, যে ভগ্নাংশের হর বড়, তাহলে বড় কোনটা? 5, অর্থাৎ এখানে কি 3 ইজ লেস দ্যান 5, তার মানে 3-এর চেয়ে 5 বড়। তাহলে আমাদের কি করব? সুতরাং 2 নিচে 3 এইটিই হবে কি, যেহেতু এটা আমাদের আছে বলছি কি যার লব বড়, তাহলে লব বড় হয়েছে কার? 5-এর, তাহলে এইটা হবে এখন ছোট, অর্থাৎ এটা উল্টে যাবে। তাহলে এখানে 5 উপরে 2, তার মানে এটা হয়ে যাবে ছোট, তার মানে এটা আমাদের প্রতীকটা উল্টে যাবে। যেহেতু আমাদের 5টা বড়, তাহলে 5 সংশ্লিষ্ট ভগ্নাংশটি হবে ছোট। এই যে দেখো ছোট হয়ে গেছে, মানে গ্রেটার দেন মানে ওই পাশেরটা ছোট, অ্যাঙ্গেলের বাইরে চলে গেছে। আবার আরেকটা উদাহরণ দিই, এরকম আরেকটা উদাহরণ দিলে হবে। মনে করি উপরে আছে আমাদের 7 নিচে 9, আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে 7 নিচে 8, দুইটি কিন্তু সমান।
লবে, তাই না? কিন্তু হরের ক্ষেত্রে আমাদের দেখা গেছে 9 বড়, মানে প্রথমটা বড়। এখানে 9 ইজ গ্রেটার দেন 8, তাহলে কী হবে? আমাদের এই 9 সংশ্লিষ্ট যে ভগ্নাংশ এটা উল্টে যাবে এখানে, অর্থাৎ 7 নিচে 9 এটার তুলনায় 7 নিচে 8 এটা বড় হবে। তবে একটি কথা হলো, তোমরা ক্লাস 3-তে পড়ো, তোমাদের এই সমলব বিশিষ্ট সমহর বিশিষ্ট 2 ধরনের অঙ্ক তোমাদের বইতে নাই। তোমরা এগুলি পাবে ক্লাস 4-এ গিয়ে। শুধুমাত্র তোমরা 3-তে পাবে এই 1 নম্বরের অপশনটা, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে তুলনা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ, সমহর বিশিষ্ট ভগ্নাংশের কাজই তোমরা শুধুমাত্র ক্লাস 3-তে শিখবে। 4-এ গিয়ে তোমরা সমলব বিশিষ্ট সমহর বিশিষ্ট দুটিই শিখবে। যার জন্য তোমাদের এখন আমি এটাকে হালকা পাতলা একটু তারপরেও দেখিয়ে গেলাম, শুধুমাত্র তোমাদের এটাকে ভালো করে জানলেই হলো। হরগুলো যখন সমান হয় উপরে যেটা বড় হবে ওইটাই বড়, তোমরা সহজ হিসাবটাই তোমরা মনে রাখো। অযথা এটাকে এখন আর মাথায় রাখার দরকার নেই, এটাকে আমি তারপরেও একটু তোমাদেরকে জানানো দরকার, একটু জানিয়ে গেলাম শুধুমাত্র। ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা যা যা শিখতে পেরেছি তার মধ্যে থেকে আমরা যেমন গতদিন সমহর সমলব বিশিষ্ট ভগ্নাংশ সম্পর্কে ধারণা জেনেছি, এবং সেগুলো দিয়ে আমাদের কি প্রায়োগিক দিকে অর্থাৎ প্রয়োগ করতে পারি কীভাবে দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করার ক্ষেত্রে, সেগুলো আমরা দেখলাম। এরপরে আরেকটি বিষয় আমরা শিখছি, দেখো এবারে বইতে দেখি আমরা, বইতে আমাদের এই পৃষ্ঠা শেষ 84, 85 পৃষ্ঠা এখানে আছে সমতুল ভগ্নাংশ নিয়ে কিছু কথা আছে। তাহলে এখন আমরা সমতুল ভগ্নাংশ, এই 85 পৃষ্ঠা 86 পৃষ্ঠা 87 পৃষ্ঠা এগুলি 3 পৃষ্ঠাতেই শুধুমাত্র সমতুল ভগ্নাংশ নিয়ে বেশ কিছু অঙ্ক তোমাদের এখানে আছে। যার জন্য আমি সমতুল ভগ্নাংশ নিয়ে কিছু অঙ্ক তোমাদেরকে এখন দেখাই। সমতুল ভগ্নাংশ কি, গতদিন কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে আসছি। কোনো একটি একাধিক ভগ্নাংশের মান যদি একই প্রকাশ করে তবে সেই ভগ্নাংশগুলোকে বলা হয় কি সমতুল ভগ্নাংশ। এটা আমরা শিখে আসছি, তাই না? একাধিক ভগ্নাংশের মান যদি একই হয়, আর সেই সমতুল ভগ্নাংশগুলোকে যেমন আমি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এই দুটি কিন্তু ভগ্নাংশ সমতুল। আমি একটা চিত্র এঁকে তোমাদেরকে এগুলি বুঝিয়েছিলাম। সেই চিত্রটা কিভাবে তোমাদের অবশ্যই মনে আছে। আমি কোনো একটি পণ্যকে বা একটি দণ্ডকে সমান 4টি ভাগে ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে দেখো এখানে আছে কত, এই পর্যন্ত হলো কি 4 ভাগের 1 ভাগ, তাই না? এখানে হলো 4 ভাগের 2 ভাগ, এখানে 4 ভাগের 3 ভাগ, আর এই পর্যন্ত হলো 4 ভাগের 4 ভাগ। এটা তো আমরা শিখছি। তাহলে এখন এই যে আমাদের 4 ভাগের 4 ভাগ যে আমরা শিখলাম, সেখানে দেখো এই লব এবং হর উভয়কেই যদি আমি 2 দিয়ে, এখানে 2 নিচে 4 যদি ভাগ করি, তাহলে এই 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, আর এই 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, যেটাকে আমরা কাটাকাটি করি। 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এই যে 4 ভাগের 2 ভাগ আর 2 ভাগের 1 ভাগ একই জিনিস। এইভাবে আমরা কাটাকাটি করে ভগ্নাংশে শিখালাম। আমি গতদিন কিন্তু এভাবে শিখাই নাই, গতদিন শিখাইছি 4 ভাগের 2 ভাগ মানে এখানে। আবার এই পুরাটাকেই যদি আমি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে কিন্তু আমার 2 ভাগ কোথায় আসতেছে, এই হলো 1 ভাগ, এই হলো 2 ভাগ। তাহলে এখানে আমাদের কি হলো, এই অংশটা কিন্তু আমাদের 2 ভাগের 1 ভাগ, মানে এখানে 2টি ভাগ করছি। আবার এটাকে যদি 4টি ভাগও করি, তাহলে এখানে সেই 4 ভাগের 2 ভাগ আর 2 ভাগের 1 ভাগ একই জিনিস। এইভাবে আমি গতদিন বুঝিয়েছিলাম। কিন্তু এখন আমরা কোনো একটি ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশের একাধিক সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বললো, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের করণীয় কী? তাহলে দেখো সমতুল ভগ্নাংশ নির্ণয়, সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যেমন মনে করি 3 ভাগের 1 ভাগ এই একটা ভগ্নাংশ আছে। এখন এটাকে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে এই ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশটি আর প্রদত্ত ভগ্নাংশটি একই মান প্রকাশ করবে। যেমন দেখো এটা একটা ভগ্নাংশ আমার, এবারে যদি উপরে 1 নিচে 3 ছিল, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, লবকে হরকেও 2 দ্বারা গুণ করবো, তাতে কত হয় 2 আর 1 2, 3 2 6। তার মানে এই 3 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 2 ভাগ এই দুটি সমতুল ভগ্নাংশ। আবার এই 3 ভাগের 1 ভাগ ছিল, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি,
হর এবং লব উভয়কেই 3 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 3 একে 3, 3 3-এ 9। এটাও কিন্তু এই 3 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 9 ভাগ দুইটি সমতুল ভগ্নাংশ। আচ্ছা, আবার যদি 1 আর নিচে ছিল 3, তাহলে এই 3কে আমি যদি 4 দিয়ে গুণ করি, 1কেও তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করলে 4 একে 4 আর নিচে 3 4-এ 12। এক্ষেত্রেও দেখা গেল এই 3 ভাগের 1 ভাগ আর হলো 12 ভাগের 4 ভাগ দুইটি সমতুল ভগ্নাংশ। অর্থাৎ কোনো একটি পণ্যকে আমি যদি 12টি ভাগ করে তার মধ্যে একজনকে 4 ভাগ দেই, সেক্ষেত্রেও যা হবে, আমি মনে করি 1200 গ্রাম পণ্য আছে, তাকে যদি আমি 12 ভাগ করি, তাহলে এক এক ভাগে পড়বে কত? এক এক ভাগে পড়বে 100 গ্রাম। তাহলে 4 ভাগ দিলে সেখানে পড়বে কত? 400 গ্রাম। আবার যদি সেই 1200 গ্রাম পণ্যকে যদি আমি 3 ভাগ করি, 3 4-এ 1200 গ্রাম, অর্থাৎ 400 গ্রামই কিন্তু পড়ছে। অর্থাৎ এই 3 ভাগের 1 ভাগও যা, 6 ভাগের 2 ভাগও তাই, 9 ভাগের 3 ভাগও তাই, 12 ভাগের 4 ভাগও কিন্তু একই জিনিস। অর্থাৎ এগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আমরা এখন এত ডিটেইল জানতে চাই না, আমরা একটা শর্টকাট বলতে পারি যে কোনো একটি ভগ্নাংশকে হর এবং লবকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে যা হবে, ওই ভগ্নাংশটি আর পূর্বের ভগ্নাংশটি একই, দুইটির মধ্যে কোনো পার্থক্য নেই। যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন এখানে আমরা 2 দ্বারা গুণ করছি, তাতে যা পাইলাম আর এটা একই। এখানে 3 দ্বারা গুণ করে যা পেলাম সেইটা আর এটা একই। এটাকে 4 দ্বারা গুণ করে যা পেলাম সেইটা আর এটা একই। আমার মূল ভগ্নাংশ তো এটা, এই মূল ভগ্নাংশের সাথে 2 গুণ করে যেটা পেলাম সেইটা আর এটা এক। 3 দ্বারা গুণ করে যা পেলাম সেইটা আর এটা এক। 4 দ্বারা গুণ করে যা পেলাম সেইটাও এটার সমান। অর্থাৎ এই যে সবটাই সমান, এগুলি কি বলা হয়? সমতুল ভগ্নাংশ। এখন এই সমতুল ভগ্নাংশ পরীক্ষা করার বেশ কিছু পদ্ধতি আছে। এটা তো কোনো একটি ভগ্নাংশকে একাধিক সমতুল ভগ্নাংশ নির্ণয়ের প্রক্রিয়াটা দেখালাম। এখন যদি আমাদের পরীক্ষায় আসে 2টি ভগ্নাংশ দেওয়া আছে, এখন বললো এই 2টি ভগ্নাংশ সমতুল কিনা যাচাই করো বা পরীক্ষা করো, তাহলে যে কোনো একটা ভগ্নাংশ, 2টি ভগ্নাংশ দেওয়া আছে মনে করো, একটি না 2টি ভগ্নাংশ। এখন সেই 2টি ভগ্নাংশ আমাদের সমতুল কিনা আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করব? মনে করি একটি ভগ্নাংশ দেওয়া আছে আমাদের এই 1 আর 3 উপরে, ঠিক আছে? আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে 2 নিচে 6, 2 নিচে 6। এখন এই দুইটা তো আমি বলে গেলাম 2টি সমতুল। এখন সেটা সমতুল কি না বা এটাকে আমরা কিভাবে পরীক্ষা করতে পারি? পরীক্ষা করার একটা পদ্ধতি তোমাদের বইতেই দেওয়া আছে, খুব সুন্দর একটি পদ্ধতি দেওয়া আছে। সেই পদ্ধতিতে এটাকে আমরা পরীক্ষা করতে পারি। সেটি হলো পূর্বের ভগ্নাংশ এবং পরের ভগ্নাংশ, এই দুইটির প্রথমটির হরের সাথে দ্বিতীয়টির লবকে আমরা কি করব? গুণ করব। ঠিক আছে? আবার এই প্রথমটির লবের সাথে দ্বিতীয়টির হরকেও গুণ করব। গুণ করে আমরা কি পাই দেখো তো? 3 আর 2 গুণ করলে আমাদের যা আসে, কত পাবো? 3 আর 2 এখানে গুণ করি, 3-এর সাথে 2 গুণ করলে 3 গুণন 2 সমান সমান কত হয়? 6। আবার এদিকে 1-এর সাথে 6 গুণ করব, ঠিক আছে? 1 গুণ 6, তাহলে কত হয়? 6 একে 6। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই 6 আর 6 এই দুটি কিন্তু সমান চলে আসছে, তাই না? এই দুটি কিন্তু সমান চলে আসছে। এই প্রথমটার হরের সাথে দ্বিতীয়টার লব গুণ করে যা পাই, প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর গুণ করে যদি একই পাওয়া যায়, তবে বলবো আমরা হ্যাঁ, ভগ্নাংশ দুইটি অবশ্যই সমতুল। এবার দেখি আরেকটি ভগ্নাংশ। মনে করো উপরে ছিল 1 আর নিচে ছিল 2, আরেকটা ছিল উপরে 2 নিচে ছিল 4। এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা আমরা একটু পরীক্ষা করি। দেখো এই 2-এর সাথে 2 আমরা গুণ করি, গুণ করে কত পাই? 2 গুণন 2 সমান সমান 4। আবার এই দিকেও যদি গুণ করি তাহলে কত হয়? 1 গুণন 4 সমান সমান 4। তাহলে কি দুইটাই সমান চলে আসলো না? তাহলে এখানে আমাদের এই 4 আর 4 দুইটি কিন্তু সমান চলে আসলো। অতএব বলবো হ্যাঁ, এই দুটিও সমতুল ভগ্নাংশ। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ দুইটি সমতুল ভগ্নাংশ, সেটি কিন্তু আমরা পরীক্ষাও করে ফেলতে পারলাম। তাহলে এরকম একাধিক ভগ্নাংশ যদি দেওয়া থাকে, সেই ভগ্নাংশগুলো সমতুল কিনা সেটিকে কিন্তু আমাদের পরীক্ষা করার পদ্ধতিটাও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হলো। আর সমতুল ভগ্নাংশ কী সেটা তো আমি গতদিন সংজ্ঞা আকারে তোমাদেরকে ডিটেইল বুঝিয়েই দিয়েছি গতদিন, সেটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, একেবারেই সহজ। এখন এরই ধারাবাহিকতা আমি তোমাদের কিছু অঙ্ক বইয়ে চলে যাই। আবার এখন বইতে কি আছে সেইগুলি দেখি, ঠিক আছে? দেখো আমাদের বইয়ের আমি 84 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধা করেছি। এবার 85 পৃষ্ঠায়, এখানে তেমন কিছুই নেই, এগুলি ওই সমতুল ভগ্নাংশ এর চেয়ে আরও বেশি আছে। এই পৃষ্ঠায় চলে যাই আমরা। এখানে 86 পৃষ্ঠা তোমরা দেখো,
86 পৃষ্ঠা এখানে 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ, এটাকে কি করছে ওই যে আমি দেখালাম এইভাবে অ্যারো দিয়ে গুণ করছে, এদিকে গুণ করছে, তাহলে কি হলো 2 আর 2 গুণ করে 4, 1 আর 4 গুণ করে 4, তাহলে কি যেহেতু 4 আর 4 দুইটি আমাদের গুণফল সমান হয়ে গেছে, অতএব এই ভগ্নাংশ 2 ভাগের 1 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ এই ভগ্নাংশ দুইটি সমতুল। আমরা কত সুন্দর পরীক্ষা করে বলে দিতে পারলাম। একইভাবে দেখো 4 ভাগের 2 ভাগ আর 6 ভাগের 3 ভাগ এই দুটিও সমতুল কিনা সেটিকে আমরা বইতে না দেখি আমরা খাতায় দেখিয়ে দিই একবারে। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 3টি ভগ্নাংশে আমরা পরীক্ষা করে ফেলি। এখানে দেখো একটি আছে 4 ভাগের 2 ভাগ আর একটা হলো 6 ভাগের 3 ভাগ, তাহলে এই দুটি ভগ্নাংশকে আমরা পরীক্ষা করে ফেলি। কত কত আছে 4 ভাগের 2 ভাগ আর একটা হলো 6 ভাগের 3 ভাগ, তাহলে এই দুটি সমতুল কিনা আমরা সেটা পরীক্ষা করি বা যাচাই বাছাই করি। তাহলে এই দিকে আমরা গুণ করব, তাহলে কত 4 এই দুটিকে গুণ করলে আমাদের কত আসে 4 গুণ 3 সমান 3 4 কত হয় 12, আর এই দিকেও গুণ করলে আমাদের কত আসবে 6 আর 2 অর্থাৎ 6 গুণন 2, তাহলে 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12। এখানে কিন্তু আমাদের এই দুইটি মানই দেখো এই দুইটি মানই সমতা চলে আসছে অর্থাৎ সমান, তাই না? আর এই দুটি সমান মানে তাহলে এই ভগ্নাংশ দুইটি তাহলে আমরা লিখব সুতরাং 2 নিচে 4 ও 3 নিচে 6 সমতুল। জাস্ট সমতুল লিখে দিলেই হবে বা সমতুল ভগ্নাংশও লিখতে পারি, শুধু সমতুল লিখে দিলাম, তাহলে আমাদের একটা হয়ে গেল। এরপরে এটা আমাদের কত নাম্বার 8-এর, তাই না? আমাদের বইয়ের কত পৃষ্ঠা 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠার 8 নং। এরপরে দেখো এই 86 পৃষ্ঠায় আমাদের আরেকটি অঙ্ক দেওয়া আছে 8 ভাগের 4 ভাগ আর একটা দেওয়া আছে 10 ভাগের 5 ভাগ, এই দুটি সমতুল কিনা আমরা একটু যাচাই বাছাই করি। দেখো এই দুটিকে আমরা গুণ করব 8 এবং 5, তাহলে গুণ করলে কত হয় 8 গুণন 5, 5টা কত হয় 40, আর এই দিকে আমরা যদি গুণ করি 4 গুণন 10, 4 10 40, তাহলে এটাও সমতুল, তাই না? তাহলে এই দুটি যেহেতু আমাদের 40 আর 40 দুটি সমান চলে আসছে, তাহলে এই দুটি ভগ্নাংশ আমাদের সমতুল। এর পরবর্তীতে আমাদের আরেকটি দেওয়া আছে 6 ভাগের 3 ভাগ আর একটা দেওয়া আছে 8 ভাগের 4 ভাগ, তাহলে এই দুটি সমতুল কিনা সেটা আমরা যাচাই বাছাই করি। দেখো এই 6 আর 4কে যদি গুণ করি তাহলে কত হয় 6 গুণন 4, 4 6 24, আর এইদিকে গুণ করলে 3 আর 8 গুণ করলে 3 গুণ 8, 3 8 24, তাহলে এখানেও দুটি সমান চলে আসলো অর্থাৎ সমতুল। তাহলে সমতুল ভগ্নাংশ কি এগুলো ক্লিয়ার? তাহলে আমাদের বইয়ের এখানে যে 3টে অঙ্ক দেওয়া ছিল 1টি 2টি 3টি, এই 3টে আমরা সমাধান করে ফেললাম। এরপর দেখো নিচে এখানে যে ঘরের মধ্যে দেওয়া আছে এগুলো আমার খাতায় না করে আমি তোমাদেরকে বইতেই করে দিই, একবারে বইতেই সুন্দর করে বুঝিয়ে দিই। এখানে দেখো আমি বইটি একটু তোমাদের জুম করে কাছে নিয়ে ধরি। যেমন এখানে আসছে 3 গুণ 1, তাহলে কত হয় 3 একে কত হয় 3, আর এখানে 3 2 গুণ করলে 3 দুগুণে 6, ঠিক আছে? আচ্ছা এখানে যেমন 1 আর 2 গুণ করলে 2, 2 দুগুণে 4, আর এখানে 1-এর সাথে কত গুণ করলে 4 হবে এটা আমাকে এখন বের করতে বলছে। এখন আমাকে এটা যেমন খালি ঘর দেওয়া আছে, এইখানে আমাদের খালি ঘরে কত হবে এটা আমাকে এখন বের করব। তাহলে দেখো 1-এর সাথে কত গুণ করলে 4 হবে, তাহলে গুণ ফল হলো 4, তাহলে গুণ ফলকে আমরা যদি 1 দ্বারা ভাগ করি অর্থাৎ গুণ্য দ্বারা ভাগ করলে আমাদের গুণক পাওয়া যাবে। তাহলে এখানে কী হবে 4কে 1 দ্বারা ভাগ করলে 4, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ এখন দেখো 4 1-এ 4, 4 দুগুণে 8 মিলে গেল না? আবার এটাকে আবার একটা এক একভাবে উল্টাপাল্টা করে আমাদেরকে দেখাইছে আর কি। এখানে 5 আর 1-এ গুণ করলে 5, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, এটা আমাদের হয়ে গেল কত সহজে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমাদের বলছে উপরের মতো একই পদ্ধতি ব্যবহার করে 3-এর 1 এবং 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ বের করি। তাহলে 3-এর 1 এবং 4-এর 1-এর কয়েকটি সমতুল ভগ্নাংশ আমরা বের করেই দেখাই। এটা আশা করি তোমরা এমনিই পারবে, তারপরেও যেহেতু এখানে বলছে আমরা একটু করে দেখাই, ঠিক আছে? 3-এর 1 এবং 4-এর 1-এর কয়েকটি সমতুল ভগ্নাংশ বলছে। তাহলে এখানে আমরা আগে দেখি 3-এর 1-এর কয়েকটি সমতুল ভগ্নাংশ, তাই না? তাহলে এর কয়েকটি সমতুল ভগ্নাংশ হল আমরা একটি বের করি 1
নিচে 3, আমি গুণ চিহ্ন দিলাম। আরেকটা দিই 1 1 নিচে 3, দুইটি গুণ চিহ্ন দিলাম। ঠিক আছে, গুণ চিহ্ন দিলাম। তাহলে এখন আমার এখানে কি হবে, এই 1-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে নিচেও 2 গুণ করব। তাহলে এখানে কত হয়, 2 1 2, 3 2 6। আবার 1-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে এখানেও আমরা কি করব, 3 গুণ করব। তাহলে 3 1 3, 3 3 9। তাহলে কয়টি সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম এখানে? দেখো 3 ভাগের 1 ভাগ ছিল যে, এইটারই কয়েকটি সমতুল ভগ্নাংশ। এই 3-এর 1 সমান সমান 6 ভাগের 2 ভাগ সমান সমান 9 ভাগের 3 ভাগ। এই তিনটি কিন্তু সমতুল ভগ্নাংশ। ঠিক একইভাবে আমাদের আরেকটা বলছে কি, 3 ভাগের 1 ভাগ বলছে, আরেকটা 4 ভাগের 1 ভাগের সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে 4 ভাগের 1 ভাগ যে অঙ্কটা আছে তার কয়েকটি সমতুল ভগ্নাংশ আমরা বের করি, দেখি। যেমন আমাদের এখানে ছিল কত, 4 ভাগের 1 ভাগ, তাই না? এটা থেকে আমরা যদি সমতুল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কি করতে পারি আমরা? দেখো 4 1, এরপরে আরেকটা দিই 4 1। ঠিক আছে, আমি দুইটাতেই লিখলাম। লিখার পর এখন এই 4 ভাগের 1 ভাগ যে আছে এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি, এখানেও 2 দ্বারা গুণ করব। এখানে 3 দ্বারা গুণ করলে এখানেও 3 দিয়ে গুণ করব। তাই এখানে কত হয়, 2 1 2, 4 2 8। আর এখানে 3 1 3, 3 4 12। তার আমাদের কয়টা, তিনটা সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম। একটা হলো 4-এর 1, এটার সমতুল হলো 8-এর 2 সমান সমান 12 ভাগের 3 ভাগ। এই তিনটিই কিন্তু একই, অর্থাৎ তিনটাকেই সমতুল ভগ্নাংশ আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা একাধিক সমতুল ভগ্নাংশ আমরা কিন্তু খুব ইজিলি নির্ণয় করতে পারি। তাহলে সমতুল ভগ্নাংশ নির্ণয় করার কয়েকটি প্রক্রিয়া বা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমি আবার বইতে চলে যাই, দেখি বইতে এরপর আবার কী আছে, সেই অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রমে অগ্রসর হই। দেখো পরবর্তী পৃষ্ঠা 87 পৃষ্ঠা। এখানে একটি ঘর এঁকে দেওয়া আছে। এটা বইতেই আমরা করে দিতে পারি, কিন্তু দরকার নেই, আমি সরাসরি একটি খাতায় ঘর এঁকে দেখাইতে পারি, অথবা এখানেও দেখাই দিতে পারি বইতেই। তোমরা এরকম একটি ছক তৈরি করবে, বইতে দেখাই, কারণ খাতায় দেখাতে গেলে একটু সময় বেশি লাগবে, এজন্য আমি বইতে তোমাদের এটাকে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো আমি একদম জুম করে সুন্দর করে তোমাদের একটু বড় করেই দেখিয়ে দিই, তাতে তোমাদের তাড়াতাড়ি হবে। এখানে 3 ভাগের 2 ভাগ আর এখানে 6 ভাগের 4 ভাগ। তার মানে কি, এই 2-কে 2 দ্বারা গুণ করছে। আমরা 2-এর ঘরের নামতা পড়ে যাব শুধু। উপরে হলো 2-এর ঘরের নামতা, নিচে 3-এর ঘরের নামতা। দেখো 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14। ক্লিয়ার? আর নিচে 3-এর ঘরের নামতা পড়ে যায়। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে আমাদের এগুলি কিন্তু সব সমতুল ভগ্নাংশ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তীটা নির্ণয় করি, পরবর্তীটা আছে 4 ভাগের 3 ভাগ, তাই না? এটা কিন্তু 2টা করে দেওয়া ছিল আর এখানে একটাও করে দেওয়া নাই। তাহলে এগুলিকে আমরা কীভাবে বের করবো? সবগুলিরই আমি একটা করে দাগ দিয়ে যাই, আগে দাগ দিয়ে যাই। তোমাদের আমি বলছি কি, এই 3-এর ঘরের নামতা পড়বো, উপরের নামতাগুলো শুধু লিখে যাব, যেটাকে বলে গুণিতক। তাহলে 3-এর গুণিতক মানে 3, এখানে 3-এর নামতা মানে 3 তো দেওয়াই আছে। 3 1 3, তাহলে 3 2 6, 3 3 9, 3 7 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। আর নিচে হবে কত আমাদের? দেখো 4-এর ঘরের নামতা, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। শেষ। আমাদের কিন্তু কতগুলো গুণিতক বের করা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আরও কতগুলো গুণিতক বের করি। দেখো 5-এর, তাহলে উপরে আসছে 2, নিচে আছে 5। তাহলে এখানে আমরা এই একই কাজ করব, আমরা সবগুলোতেই কি করব, উপরে 2-এর নামতা পড়ে যাব। 2 1 2, 2 2 4, 6 8, মানে 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14। আর নিচে হবে কার গুণের নামতা? 5-এর গুণের নামতা। তাহলে 5 1 5 তো আসেই, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30,
5 7 35। তার মানে এখানেও যেমন 5কে আমি 7 দ্বারা গুণ করছি, এখানে 2কেও কিন্তু 7 দ্বারাই গুণ করা। এখানে 5কে যেমন 6 দ্বারা গুণ করছি, এখানে 2কেও 6 দ্বারাই গুণ করা। প্রত্যেকটাই আমি গুণের নামতা পড়ে যাওয়া মানে নিচে যা দ্বারা গুণ করবো উপরে তাই দ্বারাই গুণ করবো, এটি হলো সমতুল ভগ্নাংশ। তাহলে বাকিগুলো আশা করি তোমরা নিজেরা পারবে। বাকি দুটি করে দেওয়া, আচ্ছা দ্রুত আমি করেই দিই। এখন দেখো এখানে 6 একে 6, 6 দুগুণে, এখানে উপরের একের ঘরের নামটা পড়বো, 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 5 6 7, ঠিক আছে, 2 3 4 5 6 7। আর নিচে 6-এর ঘরের নামটা, 6 একে 6 তো আছেই, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। শেষ। এবারে একইভাবে আবার 7-এর ঘরের নামতায় আসবো। উপরে তো 1, তাহলে 1-এর ঘরের নামতা মানে 1 একে 1, 2 একে 2, 3 4 5 6 7। আর নিচে 7-এর ঘরের নামতা, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। শেষ। আমাদের কিন্তু সমতুল ভগ্নাংশগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো তোমাদেরকে খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম, একদম খুব সহজভাবে। ঠিক আছে। একইভাবে দেখো আমাদের এখানে 11 নম্বরের বইতে কী বলে দেওয়া আছে, নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি, সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। ঠিক আছে। যেমন প্রথমটা আমাদের করে দেওয়া আছে, প্রথমটা করে দেওয়া আছে কি 5 এবং 2, আর নিচে 10 এবং 4, এই দুটি। যেমন 5 দিয়ে 4কে গুণ করছে, 5 দিয়ে 4কে গুণ করে 4 5 20, আর 2 দিয়ে 10কে গুণ করে 10 দুগুণে 20, দুইটি সমান আসছে মানে সমতুলের মধ্যে টিক দিছে। তাহলে আমাদেরকে এই বাকিগুলো বের করতে বলছে, তাহলে বাকিগুলো আমরা বের করে ফেলি। ঠিক আছে। যেমন আমরা এটা বের করি, দেখো আগে আমরা এই 2 দিয়ে বা এই 3 দিয়ে যেটা দিয়ে করি, 2 গুণ 5 যদি আমরা বের করি, দেখো এই 2 দিয়ে 5কে গুণ করলে আমাদের কত হবে, 2 গুণ 5, 5 দুগুণে 10, অর্থাৎ এই দিক। এবার এই দিক যদি গুণ করি তাহলে কী হবে, দেখো 3 গুণ 3, 3 3-কে 9, দুইটা কি সমান আসলো? এইদিকে 3 আর 3 গুণ করে 9, আর এদিকে 5 আর 2 গুণ করে 10, তাহলে দুইটা কিন্তু সমান আসে নাই। আর সমান না আসা মানে এটা সমতুল নয়, 9-এর মধ্যে টিক দিলাম। এরপরেরটা দেখো, এটিকে আমরা দেখাবো যখন, তখন দেখো এই 3 আর 12 গুণ করবো আমরা, তাই না? 3 আর 12 গুণ করলে কত হয়, দেখো 3 গুণ 12 সমান 3 12 36, আর নিচে 4 আর 9, 4 গুণ 9, 4 9 36, দুইটি সমান, সমান মানে তাহলে অবশ্যই এটা সমতুল। সমতুলের এই সমতুল বরাবর আমরা এখানে টিক দিয়ে দিলাম। বইয়ের কাজগুলো বইয়ে করে দেখাচ্ছি। এরপর দেখো এই ভগ্নাংশটা এখানে কী দেওয়া আছে, এখানে 4 আর 12 আগে গুণ করি আমরা, এটাকে অন্য কালারে কালি নিই। যেমন দেখো এখানে যদি আমরা 4 গুণন 12, 4 12 কত 48, আর এদিকে 6 আর 8, তাই না? 6 গুণন 8, 6 8 48, এটাও কিন্তু দুইটাই সমান চলে আসছে, তাহলে অবশ্যই এটাও সমতুল। সমতুলে টিক দিয়ে দিলাম। এরপর আরও দুইটি আছে আমাদের, দেখো এই দিকে গুণ করব, অর্থাৎ এখানে আমাদের কি হবে, 4 গুণন 28, আর নিচে হলো 7 গুণন 16। এখন এটাকে আমার গুণ করে দেখতে হবে, 4 8 32, 2 হাতের হলো 3, 4 দুগুণে 8 আর 3 11, অর্থাৎ 112। আর এখানে 16-র ঘরের নামতা, এখানে 6 7 42, 2 হাতের হলো 4, 7 থেকে 7 আর 4 11, তাহলে দুইটি সমান, অর্থাৎ এটাও সমতুল। এরপরেরটা দেখো এটা কিন্তু সমতুল না দেখাই যাচ্ছে, এখানে একেবারেই সহজে আমরা বলে দিতে পারছি এখানে। ঠিক আছে। যেমন 5 আর 9 গুণ করে যদি, তাহলে আমাদের কী হবে, 5 গুণ 9, 5 9 45, আর এদিকে 3 আর 10, 3 গুণ 10, 3 10 30, তাহলে 45 আর 30 দুটি কি সমান? সমান না। আর সমান না মানে তাহলে দুইটা সমতুল্য নয়, তাহলে আমরা এখানে সমতুল 9-এর ঘরে টিক দিয়ে দিলাম। শেষ। তাহলে আমাদের কিন্তু 87 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল
এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম, অর্থাৎ সমতুল এবং অসমতুল দিয়ে আমাদের এই চ্যাপ্টারের এই পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আর আমাদের আর একটি পেজের অঙ্ক বাকি আছে শুধুমাত্র। আমি তোমাদেরকে বলছি 88 পৃষ্ঠা পর্যন্ত যে বইয়ের অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করে দেবো, তাহলে আমাদের এই পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার 88 পৃষ্ঠায় কী আছে সেটা দেখি। এইটা একটা অনুশীলনীর অঙ্ক। তারপরে এটাকে আমি খুব দ্রুত সমাধান করে দিই, খাতায় করে দিই, ঠিক আছে। দেখো বইয়ের এটা আমি কত পৃষ্ঠার অঙ্ক করব? 88 পৃষ্ঠার। পৃষ্ঠা, ঠিক আছে। তাহলে এখন এই 88 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। যেমন 1 নম্বরে কী দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে ভগ্নাংশগুলো লিখি। এখানে লব দেওয়া আছে, হর দেওয়া আছে, এখান থেকে ভগ্নাংশ লিখতে বলছে। তাহলে এখানে 1-এর 1, এখানে দেওয়া আছে লব 2, হর 5। তাহলে এটা ভগ্নাংশটা কত হবে? সুতরাং ভগ্নাংশ কত হবে? লব মানে উপরে, হর মানে নিচে, 2 নিচে হলো 5, এটি অ্যান্সার। আচ্ছা 2 নম্বরে একইভাবে আমাদের এখানে দেওয়া আছে হলো হর 9 আর হলো লব 5। তাহলে সুতরাং ভগ্নাংশ কত হবে? তাহলে ভগ্নাংশটা আমাদের লব চলে যাবে উপরে 5 আর হর চলে আসবে নিচে, এটি অ্যান্সার, ঠিক আছে। তার মধ্যে দুটি অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার আমাদের দেখো বইয়ের 2 নম্বর অঙ্ক, এই কিছুক্ষণ আগে যেটা করলাম সমতুল ভগ্নাংশ, সরি। তাহলে দেখো 2 নম্বরে আমাদের একটি তালিকা দেওয়া আছে, সেই তালিকাতে আমাদের অঙ্কগুলো বসাতে বলছে, সমতুল ভগ্নাংশগুলো আমাদেরকে বসাতে বলছে। তাহলে আমরা এটাকে একটা তালিকা তৈরি করে ফেলি। দেখো বইয়ের মতো করেই তালিকাটা তৈরি করে ফেলি। এখানে হলো ভগ্নাংশ, আর এখানে দেওয়া আছে সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, তাই না? এখানে দেওয়া আছে 5/1, এই একটি অঙ্ক। আর একটি দেওয়া আছে আমাদের 7/2, আর একটি দেওয়া আছে আমাদের 8/1। এই 3টি মান দেওয়া আছে, এই 3টি সমতুল ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে আমি বলছি কি, উপরে আমরা সবগুলোই দাগ দিয়ে যাব সরাসরি। তাহলে দাগ দিয়ে আমরা কি করব, এটাকে উপরে সবগুলো আমরা একের গুণিতকগুলো লিখব। একের গুণিতক হলো 2, 3, 4, আর 5-এর গুণিতক 5-একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। এবারে এই 7/2 যেটা, এটাও আমরা ওই একইভাবে কাজ করব। 2-এর নামতা পড়ে যাব, 2-1-এ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর নিচে 7-এর নামতা, 7-একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, ঠিক আছে। একইভাবে দেখো নিচেরটায় আমরা ওই একই কাজ করব। 1-এর নামতা 1-একে 1, 2, 3, 4, আর 8-এর নামতা 8-একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তাহলে আমাদের সমতুল ভগ্নাংশ বের করতে বলছে, এটা আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের বইয়ের এটা অনুশীলনীর অংশ, কিন্তু বইয়ের অনুশীলনীর আমরা 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা কমপ্লিট করে ফেললাম। এবারে 3 নাম্বারে কি বলছে? 3 নম্বরে এরকম একটি ছক দেওয়া আছে, সেখানে বলছে নিচের জোড়া সমতুল কিনা তা পরীক্ষা করো। কিছুক্ষণ আগে আমরা অপর পৃষ্ঠায় যেটা করলাম ঠিক সেম কাজ, এখানে আমাদের নির্ণয় করে দেখাতে বলছে, আর এখানে সমতুল বা সমতুল নয়
সেটাতে টিক দিতে বলছে। তাহলে এক্ষেত্রে আমাকে আরেকটি পেজ নিতে হচ্ছে। দেখো আরেকটি পেজ নিয়ে আমি সেখানে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা বইতে না দেখে আমি তোমাদের সরাসরি যেহেতু অনুশীলনী এজন্য এটাকে বইতে আর না করলাম, এটা সরাসরি আমি খাতাই করে দিই তোমাদেরকে। তিন নাম্বার, তাহলে তিনে আমাদের এখানে আগে ছকটা যেরকম দেওয়া আছে ওইভাবেই আমরা করে ফেলি। বইয়ের ছকটাই মনে করো, এখানে দেওয়া আছে ভগ্নাংশ, আর এখানে বলছে নির্ণয়ের জন্য একটু বড় রাখলাম ঘরটা, আর এখানে বলছে সমতুল, আর এখানে হলো সমতুল 9। এই তো তিনটি ঘর। সেই তিনটি ঘরের মধ্যে আমাদের এখানে দুইটি পার্ট আছে, অঙ্ক মাত্র দুইটি। একটা হলো 3/1/9 আর একটি অঙ্ক দেওয়া আছে 5/3 15/9। এখন এই দুটিকে আমরা সমাধান করে দেখব। তাহলে নির্ণয়টা কীভাবে যেন বলছিলাম, আমরা 1 গুণ 9 করব। তাহলে এই দিক, তাহলে 9 একে 9, আর এই দিকে 3 গুণ 4 সমান 3 4 12। তাহলে দুইটা কিন্তু সমান হলো না, অতএব সমতুল নয়। এবারে এই দিকটা আবার 3 গুণন 15, 3 15 45, আর এদিকে 5 গুণন 9, 5 9 45। তাহলে এই দুটি কিন্তু সমান, আর সমান মানেই তাহলে সমতুল হয়ে গেল। এটি আমাদের অ্যান্সার বা উত্তর। ঠিক আছে, আমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো অনুশীলনীর আমাদের এই পেজটাই বলছি 88 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আজকে সমাধান করব। সেক্ষেত্রে 88 পৃষ্ঠার একটি অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটি। 4 নম্বরে বলছি কোনটি বড় এবং কোনটি ছোট। আমাদের এই ছোট বড় প্রতীক ব্যবহার করে আমাদের এই যে ছোট বড় যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো ব্যবহার করে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করতে বলছে। আর যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করি, আমরা সংখ্যার তুলনার মতোই করতে পারি। এখানে কিন্তু একটা ঘরে অপশন বলে দেওয়া আছে, কিন্তু সেই অপশনটার আগেই আমি কিন্তু শুরুতেই ছোট বড় নিয়ে তোমাদেরকে একদম প্রথম এই ভিডিওটা শুরু করার শুরুতেই তোমাদেরকে কিন্তু আমি এই ভগ্নাংশের ছোট বড় নিয়ে আলোচনা করছি, এবং সেক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে দেখো সবগুলোই কিন্তু আমাদের সমহর বিশিষ্ট। এটাও কিন্তু সমহর বিশিষ্ট, মানে দুইটিরই হর সমান, এখানেও দুইটিরই হর সমান, এখানেও দুইটিরই হর সমান, এখানেও দুইটিরই হর, এটার হর একটা আছে আর একটা হর নাই। তাহলে হর নাই মানে তো আছেই কিছু না কিছু, কিছু নাই মানে সেখানে এক আছে, এটা আমরা জানি। তা এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা তুলনা করব, ঠিক আছে, কোনটি বড় এবং কোনটি ছোট। তাহলে এখানে দেখো 4-এর 1 আমাদের এখানে দেওয়া আছে কি 1 নিচে 4, আর একটা হলো 3 নিচে 4। এটাকে আমরা ছোট বড় তুলনা করতে হলে কিছু কাজ করব। এখানে আমরা কিছু কথা লিখেই করব। এখানে দুইটিরই হর সমান, তাহলে লবের মধ্যে কি 1-এর তুলনায় কে বড়, 3 বড়, তাই না? তাহলে সুতরাং 1 সংশ্লিষ্ট ভগ্নাংশ কোনটা, 4/1 তুলনায় 4/3 বড়। এটি একটা অ্যান্সার, 1 নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমরা 2 নাম্বার অঙ্কটা দেখাই। দেখো এখানে আমাদের কয়টি অঙ্ক আছে, মোট 4টি অঙ্ক, বাকি 3টি অঙ্ক আমি এখানে দেখিয়ে দিই, সর্বশেষ অঙ্কগুলো। ঠিক আছে, 2 মানে কত, 2 4-এর 2। ঠিক আছে, 4-এর 2তে এখানে আছে 2 নিচে 5, 1 নিচে 5। তাহলে আমরা করব এখানে আমাদের 5/2 উপরে 2 লবের মধ্যে কোনটা বড়, 2 ইজ গ্রেটার দেন 1। এই 2 সংশ্লিষ্ট ভগ্নাংশ কোনটি, এইটি। তাহলে এইটিই বড় 1 সংশ্লিষ্ট ভগ্নাংশের তুলনায়। উত্তর 2 নিচে 5 ইজ গ্রেটার দেন 1 নিচে 5। ঠিক আছে, একইভাবে দেখো 2 নাম্বার, 3 নাম্বার। 3-এ কী দেওয়া আছে আমাদের 5 নিচে 7, 4 নিচে 7। তাহলে আমরা লিখব এখানে কোনটি বড়, 5 ইজ গ্রেটার দেন 4।
তাহলে সুতরাং 7/5 ইজ গ্রেটার দেন 7/4 তাহলে 7/4 তুলনায় 7/5 বড়। তাহলে উত্তর এটি 5 নিচে 7 ইজ গ্রেটার দেন 4 নিচে 7। এটি হয়ে গেল আমাদের। এবারে আরেকটি অঙ্ক আছে 4 নাম্বার। দেখো চারে কী দেওয়া আছে 8 নিচে 9 আরেকটি হলো 1। এখানে একটা কথা আছে, এখানে কিন্তু দুইটিরই হর আমি এতক্ষণ তোমাদেরকে বুঝিয়েছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, কিন্তু এটি কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়। এখানে এটার হর হলো 9 আর এখানে এটার ভগ্নাংশ কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, তার এটার হর হলো 1। তাহলে দুইটার কিন্তু ভগ্নাংশ সমান হলো না। কিন্তু একটা জিনিস তো আমরা জানি, এখানে 9/8 আর শুধু 1, কোনটা বড় সেটাকে বোঝানোর জন্য আমি কিন্তু একটা এরকম একটি চিত্র আঁকলাম। সেই চিত্রটাকে আমি সমান 9টি ভাগে ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 9টি ভাগে ভাগ করলাম, তাই না? তাহলে 9 ভাগের মধ্যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। তার মানে এখানে হলো 9/8 হলো এখান থেকে এই পর্যন্ত, তাই না? আর 1 মানে কি, আমার এই পুরাটাই তো 1, মানে এখান থেকে এই পর্যন্ত হলো 1, এটি হলো 1 মানে কি সম্পূর্ণটা। সেই সম্পূর্ণটার মধ্যে 9/8 বড় না সম্পূর্ণটা বড়? তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণটা বড়, অর্থাৎ 1 বড়, তাই না? তাহলে এভাবেই আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কখনোই এরকম কোনো একটি ভগ্নাংশ দেওয়া থাকলে, যদি প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, অপ্রকৃত না, কিন্তু আমরা তো অপ্রকৃত নিয়ে কোনো আলোচনায় আসিনি আমরা প্রকৃত ভগ্নাংশ কী সেটা তোমাদেরকে শিখিয়েছি। হর বড় থাকে, লবেরটা মানে উপরেরটা ছোট থাকে, তাহলে এগুলিকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেই যে কোনো প্রকৃত ভগ্নাংশের তুলনায় 1 বড়, এটা তোমরা মনে রাখবে। প্রকৃত ভগ্নাংশ মানে কি, উপরেরটা ছোট মানে কি 9/8 100/99 বড় না 1 ভাগ বড়? দেখো তো, 100/99 এটা বড় না 1 বড়? 1 মানে সম্পূর্ণ অংশ, আর এখানে ওই সম্পূর্ণ অংশটাকে 100টা টুকরা করলাম, তার মধ্যে 99টা টুকরা দিলাম একজনকে, তাহলে 1 টুকরা তো রয়ে গেলো, তাহলে এটা ছোট না? তাহলে যে কোনো প্রকৃত ভগ্নাংশেই তোমরা মনে করবে 1 থাকলে সেই 1টা হবে বড় আর এটা হবে ছোট, এই কথাটাই তোমরা মনে রাখবে। তাহলে লিখবো আমরা এখানে 9/8 এর তুলনায় 1 বড়। উত্তর 8 নিচে 9 ইজ লেস দেন 1, মানে 1 বড়। এই তো হয়ে গেল আমাদের। তাহলে আমাদের কিন্তু আজকে একদম 84 পৃষ্ঠা থেকে শুরু করে 84 না কত, হ্যাঁ 84 পৃষ্ঠা থেকে বইয়ের 84, 85, 86, 87, 88 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো অঙ্কই কমপ্লিট হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদের এই 89 পৃষ্ঠা থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই আমরা শিখবো, তবে এখন আমরা আপাতত ভগ্নাংশের যোগগুলো শিখবো। আগামী ক্লাসে যোগ আর বিয়োগগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।